আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় বাংলাদেশে ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধানমন্ডিতে তার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ভারতে খুন করা হলেও আনোয়ারুল আজিমকে হত্যার সঙ্গে বাংলাদেশিরাই জড়িত। এই হত্যাকাণ্ড তদন্তে ভারত সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অবৈধ অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও আশঙ্কা বিএনপি মহাসচিবের। মনিরুল হাসানের রিপোর্ট। 15 দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। কর্মসূচি চূড়ান্ত করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। কত বড় লজ্জার কথা, যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য তথ্য লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মৃতদেহ উদ্ধার নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। আর কি মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের নামে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাঁধে বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাই জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সুন্দরবনে বারবার আগুন লাগাচ্ছে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও মাছ শিকারীরা, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তদন্তে। আগুনে বন পুড়ে গেলে বিপুল পরিমাণ মাছ পাওয়া যায় বলে এমনটা করছে তারা। গত 4 মে একইভাবে আগুন লাগানো হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানায় বাপা। তারা বলেন, সুন্দরবনের আশপাশে অবৈধ নির্মাণ আর পর্যটকদের অবাধ বিচরণে হুমকির মুখে পড়েছে এই ম্যানগ্রোভ বন, যা রক্ষা করতে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বনে প্রবেশাধিকার নিষিদ্ধ করা, আশপাশে সব স্থাপনা নির্মাণ বন্ধ সহ সুন্দরবন রক্ষায় 15 দফা সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন। যে নদীগুলোতে কিছু অসৎ মাছ ব্যবসায়ী এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, তাদের যোগ সাজসে এই আগুনের ঘটনাগুলো ঘটে। কেন একই জায়গায় বারবার এই আগুনগুলো লাগছে? বিশেষ করে এপ্রিল মাসে এই ঘটনাগুলো ঘটে বর্ষা মৌসুমের আগেই। সেই অল্প সময়ে যাতে বেশি লাভ করা যায়, বেশি মাছ পাওয়া যায়, তাদের তো এই ছাড়া আর কোনো পথ নাই। বন বিভাগ প্রতিবার আগুন লাগার পরে একটা তদন্ত কমিটি করে এবং তাদের লোক দিয়েই করে সেই কমিটি।
সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী হজযাত্রী মক্কায় মারা যান। এই নিয়ে এবার এখন পর্যন্ত মোট ৩ বাংলাদেশির মৃত্যু হল। গত রাত ২:৩০টার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গেছে। এর আগে গত ১৫ মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। ওই দিন আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন। এরপর শনিবার মুস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৪,৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা সহ নানা কর্মসূচি। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শাহবাগে সম্মিলিত শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রভা। প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আসেন। তার স্মরণেই প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় ত্রিপিটক পাঠ করেন বৌদ্ধ ধর্মগুরুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সেই সাথে গৌতম বুদ্ধের জীবনী থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। একটি রাষ্ট্র, একটি জাতি এগিয়ে যায় যখন জাতির, রাষ্ট্রের সকল নাগরিকদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, তখন একটি রাষ্ট্র উন্নতির দিকে যায়, সমৃদ্ধির দিকে যায়। যে কাজটি আজকে করে যাচ্ছেন আমাদের বঙ্গকন্যা শেখ হাসিনা। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না তারা দেশ ও জাতির শত্রু। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এই দেশ থাকবে, তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জয়তী শেখ হাসিনা আজকে আন্তঃধর্মীয় সংলাপ নামে আমাদের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সব ধর্মকে ঐক্যবদ্ধ করার জন্য প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় আমরা কিন্তু সেই কাজটা করে আসছি। পরে শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। শাহবাগ থেকে শুরু হওয়া শোভাযাত্রা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পশু লালন পালনে ব্যস্ত নওগাঁর খামারিরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। গোখাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে বেড়েছে পশু লালন পালনের খরচ, এতে বাড়বে গরুর দাম। এছাড়াও সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশও ভাবিয়ে তুলছে খামারিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র অল্প কিছুদিন, তাই ব্যস্ততা বেড়েছে নওগাঁর খামারিদের। জেলায় প্রায় ৩৪,০০০ খামারিদের পাশাপাশি গৃহস্থরাও ক্ষতিকর মোটাতাজাকরণের ওষুধ ব্যবহার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় পশুপালন করছেন। কিছুদিনের মধ্যে এসব গরু বিক্রির জন্য তোলা হবে বিভিন্ন হাটে। সামনে কুরবানি আসছে, আমরা গরুকে যত্ন করছি, এখান থেকে বিক্রি হয়, ভালোভাবে খিলাই। ১ টনের উপরে গরু আছে, এখানে দালালেরাও লিয়া যায়, হাটে বাজারেও লিয়া যাওয়া হয়। খামারিরা বলছেন এবছর গরু লালন পালনে খরচ বেড়েছে কয়েক গুণ, ফলে এবছর দাম বাড়বে গরু। তবে সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশের আশঙ্কায় চিন্তিত খামারিরা। এর ফলে গরুর দাম পড়ে যাবার আশঙ্কা রয়েছে তাদের। লাভের আশা দূরে থাকুক, তখন খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। প্রতি বছর যে খরচ তার থেকে দ্বিগুণ খরচ বেশি এবার, তাই আমরা আশা করতেছি যে প্রতি বছরের তুলনায় এবার জন্য গরুর দাম একটু বেশি হওয়ার কথা, না হলে আমরা খামারি মার খেয়ে যাবো। দ্রব্যের দাম বর্তমানে বাজারে খুব বেশি, এই জন্য এবার খুব বেশি রাখতে পারেনি। প্রতি বছর করে আপনি ৩৫-৪০টা করে আপনার কুরবানি উপলক্ষে গরু রাখা হয়, এবার ২০-২৫টা আপনার আছে। জেলায় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে, সেই সঙ্গে সীমান্ত পথে গরু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না আগের মতো, ফলে আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। জেলায় এবছর গবাদি পশু রয়েছে ৭,২৮,১১০টি, যা স্থানীয় চাহিদার দ্বিগুণ। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাচা পদ্ধতিতে বিদেশি জাতের তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় অন্য ফসলের চেয়ে তরমুজ চাষে ঝুঁকছেন চাষিরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। কয়েক বছর আগেও তরমুজের আবাদ খুব একটা ছিল না জয়পুরহাটে, তবে লাভ বেশি হওয়ায় এখন জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এর চাষ। চলতি মৌসুমে জেলায় প্রায় 500 বিঘা জমিতে মধুমালা, অনুভব, ইয়েলোবার্ড, তৃপ্তি, ডায়না, ব্ল্যাকবেরি সহ নানা জাতের তরমুজ চাষ হয়েছে। এই জাতগুলোর বেশিরভাগ চায়না, থাইল্যান্ড ও তাইওয়ানের। কৃষকরা জানায় 1 বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয় 50 থেকে 60 হাজার টাকা। অন্যদিকে বাজারে ভালো দাম পাওয়া গেলে বিক্রি হয় 1.5 লাখ টাকা পর্যন্ত। ধান আলু আবাদ করে 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 লস হচ্ছে কৃষকের। তে আমরা লাস্টে জিআরডিএম এর সহযোগিতায় আমরা এই মাঠে তরমুজ চাষ করি। ধান এবং অন্যান্য যে ফসল আছে তার চেয়ে অনেক লাভজনক ফসল। জমিতে যা খরচ হয়েছে সেই খরচ থেকে আমি 2.5 লাখ টাকার মতো বিক্রি করতেছি আজ। তরমুজ চাষে কৃষকদের বিভিন্ন সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ ও বেসরকারি সংস্থাগুলো। আমরা জিআরডিএম পিকেএসএফের আর্থিক সহযোগিতায় কৃষকদেরকে গ্রীষ্মকালীন যে উচ্চ মূল্যের যে ফসল গ্রীষ্মকালীন তরমুজ, এগুলো কৃষকদেরকে আমরা চাষ করার জন্য প্রশিক্ষণের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বীজ, ইয়েলো স্টিক, ফেরোমন ফাঁদ, মালচিং পেপার, বীজ সহ সব উপকরণ তাদেরকে বিনামূল্যে বিতরণ করছি, যাতে এই উচ্চমূল্যের ফসল চাষাবাদে তাদের উদ্বুদ্ধ হয়। সরকারিভাবেও বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং উপকরণ সহায়তা দিচ্ছি। আমাদের মালচিং প্রদর্শনী হচ্ছে তরমুজে। এখানকার উৎপাদিত তরমুজ জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আগামীতে আরো বেশি তরমুজ চাষের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20তে যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। হিউস্টনে আগে ব্যাট করে 5 উইকেটে 153 রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন তিনি আশাবাদী পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার দল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। চমক বলার সুযোগ কি আছে? সম্প্রতি টি-20-র যা পারফরমেন্স তারই ধারাবাহিকতাই তো ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু দেশের মাটিতে 150-60 করে জিতলেও বাইরে যে এই রান চ্যালেঞ্জ জানানোর নয়, তা হারে হারে টের পেল টাইগাররা। লিটন দাস 14, সৌম্য সরকার 20, নাজমুল হোসেন শান্তর ব্যাটে এসেছে মাত্র 3 রান। বিশ্ব র্যাঙ্কিংয়ের 19 নম্বর দলের বিপক্ষেও টপ অর্ডারের এমন করুণ হাল। যদিও বিমর্ষ অধিনায়ক আশা ছাড়েননি। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। ধুমধড়াক্কার ক্রিকেটে স্ট্রাইক রেট এখনো ভাবনার কারণ চন্ডিকা হাতুড়ি সিংহের দলের। বিশ্বকাপের আগে আরো 4টি ম্যাচ পাচ্ছে ক্রিকেটাররা। শান্তর বিশ্বাস সুযোগ আছে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার। অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি। সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার একই ভেন্যুতে সমতা ফিরিয়ে মান বাঁচানোর লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত বছর সাদা কালো শিবিরের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বসুন্ধরা, তাই এই ম্যাচটি তাদের জন্য প্রতিশোধের। অন্যদিকে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি 11 বারের চ্যাম্পিয়ন মোহামেডান, তাই তাদের জন্য মিশনটা শিরোপা ধরে রাখার। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে এই দলই হারিয়েছে অস্কার ব্রুসনের দলকে। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।